নরসিংদী জেলা থেকে খুব ভোরে রওনা দিয়ে কিশোরগঞ্জ আসতে আমাদের ভেজে গেল সকাল ৯টা। এখানকার একটি হোটেল থেকে সকালের নাস্তা করে ব্যাটারি চালিত অটোতে করে রওনা দিয়েছি জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরের করিমগঞ্জ উপজেলার ইশাখার জঙ্গলবাড়ির দুর্গের উদ্দেশ্যে। এতদিন যা আমার কল্পনায় আর ভয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, সেই ইশাখার জঙ্গলবাড়ির দুর্গ স্বচক্ষে দেখব, বিষয়টি ভাবতেই অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনে। বন্ধুরা, যেতে যেতে আপনাদের ইশাখার জন্ম ও জঙ্গলবাড়ির ইতিহাসটা জানিয়ে দিতে চাই। ১৬ ও ১৭ শতকের প্রথম দিকে মুঘলদের তোয়াক্কা না করে বাংলা শাসন করতেন প্রভাবশালী ১২ জন জমিদার। তৎকালীন সময়ে ১২ জন জমিদার তথা ১২ ভূঁইয়াদের প্রধান ছিলেন ইশাখা। এছাড়াও সরাইলের জমিদার এবং বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ সহ সমতল ভূমির অনেকাংশই তিনি শাসন করেছিলেন। তাই তিনি ভাটি শাসক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। ঈশা খানের পিতামহ বাইশ রাজপুত সম্প্রদায়ভুক্ত ভাগীরথ প্রথমে অযোধ্যা থেকে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের অধীনে দিওয়ান হিসেবে চাকরি গ্রহণ করেন। তার মৃত্যুর পর পুত্র কালিদাস গজদানি পিতার দিওয়ান পদ লাভ করেন। পরবর্তীতে কালিদাস গজদানি ইসলাম ধর্ম গ্রহণ করে সুলাইমান খান নাম ধারণ করেন। সুলাইমান সুলতানের কন্যা সৈয়দা মোমেনা খাতুনকে বিয়ে করে সরাইলের জমিদারি লাভ করেন। আর এই সরাইলেই সুলাইমানের পুত্র ইশাখা ১৫২৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের মৃত্যুর পর জামাতা সুলাইমান খান নিজকে বৈধ উত্তরাধিকারী দাবি করে নবপ্রতিষ্ঠিত আফগান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এ সময় তিনি প্রায় স্বাধীনভাবেই ভাটি অঞ্চল শাসনকার্য পরিচালনা করেছিলেন এবং রাজ্য শাসনের কেন্দ্রবিন্দু ছিল সরাইল। পনেরোশো ১৯৪৫ খ্রিস্টাব্দে শেরশাহের মৃত্যুর পর পুত্র ইসমাইল শাহ দিল্লি সিংহাসন আহরণ করে বাংলাকে একটি একক প্রশাসনিক শৃঙ্খের মধ্যে আনার পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু সুলাইমান খাঁ ইসলাম শাহর ব্যবস্থাকে মেনে নিতে অস্বীকার করলে ইসলাম শাহ সুলাইমান খাঁকে হত্যা করে তার দুই পুত্র ঈসা খাঁ ও ইসমাইল খাঁকে বন্দী করে ইরানি বণিকদের কাছে দাসরূপে বিক্রি করে দেন। পনেরোশো ৬৩ খ্রিস্টাব্দে তাজ খান করানি বাংলা ও বিহারের শাসন ক্ষমতা গ্রহণ করলে ঈসা খানের চাচা কুতুব খান তার অনুগ্রহভাজন হন এবং দরবারি কাজে নিযুক্ত লাভ করেন। এ সময় তিনি তার ভাতুষ পুত্রদের খোঁজ করে প্রচুর অর্থের বিনিময়ে ইরানি বণিকদের কাছ থেকে তাদের মুক্ত করে আনেন। ঈসা খান দেশে ফিরে এসে চাচা কুতুব খানের প্রচেষ্টায় তার পিতা সরাইলস্থ জমিদারি লাভ করে। ১৫৭৬ সালে রাজমহলের নিকটবর্তী আকমলের যুদ্ধে দাউদ খান করানি পরাজিত ও নিহত হলে কার্যত বাংলার আফগান শাসনের অবসান হলেও ঈসা খান এ সময় প্রায় স্বাধীনভাবেই তার রাজ্য পরিচালনা করেছিলেন। ১৫৮৩ সালে ঈসা খাঁর সাথে মোগল সুবেদার শাহবাজকার প্রবল যুদ্ধ হয়। এ যুদ্ধে নারায়ণগঞ্জের খিজিরপুর তথা কত্রাবু এলাকার দুর্গ ও অস্ত্রাগার ধ্বংস হয়। এরপর ঈসা খাঁ তার রাজধানী স্থানান্তর করেন সোনারগাঁয়ে, আর আজকের গন্তব্য কিশোরগঞ্জের জঙ্গলবাড়িয়াতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন ১৫৮৫ সালে। চলতে চলতে নরসুন্দা নদীর ছোট্ট ব্রিজ পেরিয়ে জঙ্গলবাড়িয়া বাজারে প্রবেশ করল আমাদের অটোরিকশাটি। জঙ্গলবাড়ি বাজার থেকে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম ইশাখার জঙ্গলবাড়ির দুর্গে। প্রাচীন সভ্যতার নিদর্শন ইশাখার জমিদার বাড়িটি এখন পুরাতন ঝরাজীর্ণ স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে। তবে এখন নেই সেই ঝোলস আর আভিজাত্য, শুধু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন।
এখানে এলে ভাঙ্গাচোরা দরবার গৃহটির দিকে তাকালেই মনে হবে একসময়ের ভাটি অঞ্চল দাপিয়ে বেড়ানো ঈশাখার ইতিহাস। ভাবতেও অবাক লাগে একসময় যে বাড়িটির রূপ আর সাজসজ্জায় পরিপূর্ণ ছিল, যেখানে রতি মহারথীরা এসে আলাপ আলোচনা করত, কালের বিবর্তনে বাড়িটি আজ বাংলার প্রত্নতাত্ত্বিকের একটি পুরাকীর্তি মাত্র। একতলা ভবনের এক পাশের ছাদ টিকে থাকলেও অপর পাশের ছাদ ধসে পড়েছে অনেক আগে। বোঝা যাচ্ছে দেওয়ালেও জন্ম নিয়েছিল বিশালকার বৃক্ষ। ভবনটিতে বিশাল কক্ষের পাশাপাশি রয়েছে ছোট্ট লম্বাটে কক্ষ। আসবাবপত্র রাখার জন্য সমদূরত্বে তৈরি করা হয়েছিল তাক। ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে কিন্তু ইসাখা বসবাস করেছিল আর জীবনের দীর্ঘ একটি সময় এখানে তিনি কাটিয়েছিলেন। আর এখানে যদি দেখেন ইসাখার এই জঙ্গলবাড়িকে কেন্দ্র করে ইসাখার জাদুঘর পাঠাগার তৈরি করা হয়েছে। কিন্তু এখানে আপনারা যদি আসেন একটি স্মৃতির ফলক ছাড়া আর এখানে একটি ফলক ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। দুই সালে স্থানীয় প্রশাসন দুর্গটি সংরক্ষণ করে ইসাখার স্মৃতি জাদুঘর ও পাঠাগার নির্মাণ করেন। তবে এখানে ইসাখার স্মৃতির ফলক ছাড়া কিছুই দেখতে পাবেন না। ফলকে রয়েছে ইসাখার জন্মসাল ও জঙ্গলবাড়িয়াতে অবস্থানের সময়কাল। এই দুর্গটি কিন্তু ইসাখা নির্মাণ করেননি। 1585 সালে কুচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে দুর্গটি দখল করেন ইসাখা। এটি অবশ্য লক্ষণ হাজরাও নির্মাণ করেননি। অনুমান করা হয় এটি নির্মাণ করা হয়েছিল প্রাক মুসলিম যুগে। তবে এখানে ইসাখা দ্বিতীয় রাজধানী স্থাপনের পর দুর্গটির ব্যাপক পরিবর্তন ও সংস্কার করেন। দরবার গৃহটির পেছনে রয়েছে একতলা বিশিষ্ট আরেকটি ভবন। অতীতে ভবনটি অনেক সুন্দর দেখা যেত। বাড়িটির রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে মূল বাড়ির সামনে তৈরি করা হয়েছে একটি তোরণ। এই বাড়িতে এখন ইসাখার 15তম বংশধরেরা বসবাস করছেন। তবে কোনো রাজরাজাদের জীবন নয়, 8-10টা সাধারণ মানুষের মতোই বসবাস করছেন তারা। আচ্ছা, এখানে আপনারা কতদিন ধরে বসবাস করছেন? প্রায় 550 বছর। আমলে খুব জাঁকজমকপূর্ণভাবেই বসবাস করছে। আর আমরা তো কালের পরিবর্তে যেভাবে করার দরকার এইভাবে আছি আর না, এটা ডিফারেন্টলি ভাবে অন্যভাবে দেওয়ার কোনো সুযোগ নাই, সবাই সমান। তবে হয়তো বা একটা আগের সেই ঐতিহ্যময় বংশধর হিসেবে আমরা মূলবাড়ি আর দরবার গৃহটি অতীতে একটি প্রাচীর দিয়ে ভাগ করা ছিল। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য বাড়িটির 3 দিকে নরসুন্দা নদী আর অপর পাশে খনন করা হয়েছিল একটি দিঘি। বাড়িটিতে প্রবেশের মুখে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখতে পাবেন। এটি 17 শতকে ইসাখার বংশধরেরা নির্মাণ করেছিলেন। তবে অনেকে মনে করেন স্বয়ং ইসাখা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের পাশেই রয়েছে সেই পুরাতন আমলের ইসাখার বংশধরদের কবর। এখানে এসে জঙ্গলবাড়ির দুর্গ আর ইসাখার স্মৃতি জাদুঘর ও পাঠাগার আপনাকে হতাশ করলেও এখানকার প্রকৃতি আপনাকে হতাশ করবে না। দুর্গটির সামনে রয়েছে বিশাল জায়গা জুড়ে সবুজ গাছগাছালি আর বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ফসল। এখানে এসে জঙ্গলবাড়ির দুর্গ দেখার পাশাপাশি চারপাশের প্রকৃতির মুক্ত বাতাস গ্রহণ করতে পারবেন সাদরে।